নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIC 114 History of Modern Europe 2 1780 to 1939 এই বিষয়ের আলোচনায় ইউনিট নাম্বার 10 এবং ইউনিট নাম্বার 11 কালচারাল ডাইমেনশন অফ ইম্পেরিয়ালিজম ও টু ওয়ার্ল্ড ওয়ার্স এই আলোচনায় আজকের সমস্ত পাঠক সমাজকে এবং শ্রোতা মণ্ডলীকে আমি অঞ্জন কুমার বসু কলকাতা কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়, প্রথমে আমি এই দুই পাঠ্যকের উদ্দেশ্যগত দিক সম্পর্কে আলোচনা করব। সাম্রাজ্যবাদ ও সংস্কৃতি, ইম্পেরিয়ালিজম and cultural, এই দুইয়ের সম্পর্ক এবং সেক্ষেত্রে খ্রিস্ট ধর্ম অবলম্বনকারী মিশনারিদের শিক্ষা ও ভাষা, খেলাধুলা ও সাম্রাজ্যবাদ, পেশার ধরন ও সাম্রাজ্যবাদ, এই বিষয়গুলির সাথে আমরা নেশা, দ্রব্য সামগ্রী ও সাম্রাজ্যবাদ এর মধ্যেকার যে সম্পর্ক তা আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি বিশ্বযুদ্ধের প্রেক্ষিত এবং যুদ্ধের ক্ষেত্রে ভাবাদর্শগত দিক এবং যুদ্ধ শেষে ঠান্ডা যুদ্ধের সূচনা আমার আলোচনা কিছু মুহূর্ত থাকবে। পাশাপাশি আমরা কিছু ভাবনা চিন্তা যা আমাদের মনের মধ্যে কাজ করে এই সার্বিক আলোচনার আলোকে তা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, এই পাঠ্যক গুলির মধ্য দিয়ে সাম্রাজ্যবাদ এবং সংস্কৃতি মধ্যেকার সম্পর্ক এবং খ্রিস্ট ধর্ম অবলম্বনকারী মিশনারিস্টদের ভূমিকা, শিক্ষা ও ভাষা, কিভাবে সাম্রাজ্যবাদী সংস্কৃতিকে একটা প্রামাণ্যতা বা ভাবাদর্শগত পটভূমি দান করে থাকে, তাই পাঠ্যকের মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সমস্ত পাঠক সমাজের কাছে তুলে ধরতে চাই। এর পাশাপাশি খেলাধুলা ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক, নেশার ধরন এবং বিভিন্ন পেশা ও সাম্রাজ্যবাদের মধ্যকার সম্পর্ক তুলে ধরার
চেষ্টা করা হয়েছে এই পাঠ্যক্রম এর মধ্য দিয়ে। এর পাশাপাশি বিশ্বযুদ্ধ বা বিশ্বযুদ্ধে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলুন আর প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে ভাবাদর্শগত দিক কি ভূমিকা নিয়েছিল তা কার্যকরীভাবে তুলে ধরার একটা ভাবনা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমগ্র বিশ্ব জনবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের প্রারম্ভ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে প্রত্যক্ষ লড়াই সংগ্রামের পরিবর্তে বিশ্বের দুই সুপার পাওয়ার শক্তি সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক এবং মার্কিন যুক্তরাষ্ট্র ধনতান্ত্রিক অর্থনৈতিক মধ্যে যে টানাপোড়েন তা এক শীতল যুদ্ধের পরিবেশ রচনা করে। সেই দিকও এই দুই পাঠ্যক্রমের, বিশেষ করে পাঠ্যক্রম 11 এর ক্ষেত্রে ভাবা হয়েছে। কাজে আমাদের মনে রাখতে হবে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় আধুনিক ইউরোপের ইতিহাসে বিভিন্ন দিক তাদের ছাত্রদের উপহার দিয়েছে। কাজে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এর ভাবনা এবং বিশ্ব ইতিহাসের, বিশেষ করে ইউরোপীয় বিশ্বে এক স্বচ্ছ ধারণা এই দুই পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমরা নতুন ভাবে উপলব্ধি করতে পারি। ইতিমধ্যে আমরা সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনা করেছি এবং সাম্রাজ্যবাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট অবশ্যই আমি আমার পূর্ববর্তী আলোচনাগুলোর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পূর্ববর্তী ইউনিটগুলোর মধ্য দিয়ে সাম্রাজ্যবাদ সম্পর্কে আপনাদের ইতিমধ্যে একটা স্বচ্ছ ধারণা উপহার দিয়েছে। সেই প্রচেষ্টার আরো সার্থকতম দিক সাম্রাজ্যবাদ ও সংস্কৃতি, কালচারাল ইম্পেরিয়ালিজম। এই শব্দটা হয়তো পাঠক সমাজের অনেকের নিকট খুব বেশি পরিচিত নয়, তবে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই দুই পাঠ্যক্রম পরবর্তী পর্বে তাদের এই ধারণা অনেকটা পরিবর্তন সাধিত হবে এবং তারা এক স্বচ্ছ ধারণা দিকে এগিয়েছে। আমরা ইতিমধ্যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ কে একই মুদ্রার এপিঠ ওপিঠ
বোথ সাইড অফ সেম কয়েন বলে মনে পড়েছে। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সেই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ এর ক্ষেত্রে সংস্কৃতি অর্থাৎ আজকের দিনে চেপে বসা কালচারাল ইম্পেরিয়ালিজম, যেমন প্রাচ্য দেশগুলির নিকট পাশ্চাত্য সভ্যতার অনেক দিক অনেক বেশি আকর্ষণীয় এবং অনুকরণযোগ্য বলে গণ্য হয়ে উঠেছে। এটা এক ধরনের সাম্রাজ্যবাদ। একটা সময় ছিল রাজনৈতিক সাম্রাজ্যবাদ, সেটা অতি প্রাচীন কালে প্রচলিত ছিল। সম্রাট আলেকজান্ডার গ্রিক বীর, যিনি বিশ্বব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে নিজেকে চালিত করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে শাসক, তিনি সমগ্র ইউরোপ ব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার দিকে উদ্যোগী হয়েছিলেন। বহু শাসক বিভিন্ন পর্বে সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা দ্বারা চালিত হয়েছে। ফলে সাম্রাজ্যবাদ, বিশেষ করে রাজনৈতিক ভৌমিক সাম্রাজ্যবাদ নতুন নয়, এটা পুরনো একটা ধারণা। সময়ের সঙ্গে সঙ্গে কখনো পৃথিবী থেকে সাম্রাজ্যবাদ কিছুটা মলিন হয়েছে, কিন্তু সাম্রাজ্যবাদ পৃথিবীতে অতি প্রাচীন কাল থেকে ধারাবাহিকভাবে প্রবাহমানতার সাক্ষ্য রেখে গেছে। বিভিন্ন পর্বে, বিভিন্ন যুগে সাম্রাজ্যবাদ তার ধরন পাল্টেছে। কখনো রাজনৈতিক সাম্রাজ্যবাদ, কখনো বা সামাজিক সাম্রাজ্যবাদ, কখনো বা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, আর বর্তমানে এক নতুন ধরনের সাম্রাজ্যবাদী প্রবণতা বিগত কয়েক শতক সময়কাল ধরে পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে, যা কালচারাল ইম্পেরিয়ালিজম বা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, যার অন্তরালে নিহিত আছে অর্থনৈতিক চাহিদা। হবসবমের মতো অর্থনৈতিক ইতিহাসবিদরা বা বিশিষ্ট মার্ক্সবাদী লেনিনের মতো দার্শনিক চিন্তক, তারা সাম্রাজ্যবাদের মূলে ধনতন্ত্রবাদ এবং অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যগত দিক এর উপর অধিক জোর দিয়েছে। কিন্তু সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, যা পৃথিবীতে লক্ষ্য করা গেছে, তার অন্তরালেও কিন্তু সেই অর্থনৈতিক চাহিদাই কাজ করেছে। আপনারা একটু নিজেদের চিন্তা
শক্তিতে বিচার করবে, আমরা কোথায় যেন ইউরোপীয় কালচারকে অ্যাডপ্ট করা এবং সেটাকে সভ্যতার মানদণ্ড হিসেবে বিচার করা, যেটা ইউরোপীয়রা প্রাচ্যের মানুষকে বোঝাতে চেয়েছিল, সেটার দিকে আমরা ঝুঁকে পড়েছি। তা আপনি আপনার দৈনন্দিন জীবনযাত্রার দিক হোক বা শিক্ষা ভাবনাও হোক বা ভাষা শিক্ষার ক্ষেত্রেই হোক, এমনকি ধর্মীয় ক্ষেত্রেও সেই সাংস্কৃতিক সাম্রাজ্যবাদকে চাপিয়ে দেওয়ার উদ্যোগ ইউরোপীয়রা গ্রহণ করেছে। ধর্ম, শিক্ষা, ভাষা, খেলাধুলা, নেশার সামগ্রী এবং পেশাগত প্রবণতা, সেগুলির মধ্যে ইউরোপীয় সাংস্কৃতিক আধিপত্যবাদ, যার অন্তরালে অর্থনৈতিক দিক লুকিয়ে আছে, তার প্রতি আমাদের আকর্ষণ ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। এ থেকে প্রাচ্য দেশের মানুষকে সচেতন থাকতে হবে, দেশীয় ঐতিহ্যকে আমাদের লালন করতে হবে, পালন করতে হবে, তবে আমরা এগিয়ে যেতে পারবো একটা নকল চাপিয়ে দেওয়া সংস্কৃতিকে খুব বেশি দিন তাকে প্রশ্রয় দিলে নিজস্ব সংস্কৃতি নষ্ট হয়। এক্ষেত্রে আমি পাঠক সমাজকে দেখানোর চেষ্টা করব কালচারাল ইম্পিরিয়ালিজম কিভাবে ভারতবর্ষ সহ আফ্রিকা, এশিয়ার বিভিন্ন স্থানে জাপিয়ে বসেছে। বিশেষ করে পাশ্চাত্য দেশের মানুষদের বেশিরভাগ অংশে ধর্ম ছিল যীশু খ্রিস্টের খ্রিস্টান ধর্ম। আরো পরিষ্কার করে বললে ক্যাথলিক খ্রিস্টান মতাদর্শ। তবে এর ব্যতিক্রম আমরা প্রটেস্ট্যান্ট মতাদর্শকেও উপলব্ধি করতে পারি। যাই হোক, খ্রিস্ট ধর্ম তাদের মঙ্ক বা সন্ন্যাসীদের দ্বারা, বিশেষ করে যাদেরকে আমরা বলছি মিশনারিজ, ভারতবর্ষে এরকম অসংখ্য মিশনারিজ, ব্যাপটিস্ট মিশন শ্রীরামপুরে, ভীষণভাবে কাজ করেছিল। এরকম বিভিন্ন মিশনারি সংগঠনগুলি তাদের ধর্মের শ্রেষ্ঠত্বকে
ভীষণভাবে প্রচার করেছিল এবং তার ভালো ভালো দিকগুলি তুলে ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে সেখানকার মানুষদের ধর্মকে হেয় জ্ঞান করে ধর্মান্তরিতকরণের প্রচেষ্টা চালিয়ে দিয়েছে। কখনো বা ক্যাথলিক ধর্মীয় মতাদর্শে, কখনো বা প্রোটেস্ট্যান্ট মতাদর্শের জন্য। কাজে খ্রিস্টান ধর্ম এবং মিশনারিস্টরা যেভাবে উপনিবেশগুলিতে, তা ভারতবর্ষে বলুন বা বর্মার মতো বৌদ্ধ ধর্মীয় দর্শনের দ্বারা উদ্বুদ্ধ জনগণের দেশই বলুন বা আজকের ফিলিপাইন্স এর মতো দেশ বলুন, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, ভারত, ল্যাটিন আমেরিকার দেশগুলির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এমনকি তাদের ধর্মের বাণীকে দেশীয় ভাষা শিক্ষার মাধ্যমে জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার উদ্যোগী তারা হয়েছিলেন। নানান ধরনের আর্থিক সুবিধা প্রদান, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও নানান ধরনের রাজনৈতিক সুবিধাকে সামনে এনে খ্রিস্টান ধর্মীয় মিশনারি খ্রিস্ট ধর্মকে প্রাচ্য দেশে বিভিন্ন অংশে, এমনকি আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার মতো দেশগুলিতে ছড়িয়ে দেওয়ার এক ব্যাপক প্রচেষ্টা শুরু করেছিল। ফলে স্বাভাবিকভাবে একটা নতুন ধরনের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ খ্রিস্টান মিশনারি দের মাধ্যমে শুরু হয়েছিল এবং তারা শিক্ষা ব্যবস্থাকে এক্ষেত্রে কাজে লাগিয়েছিলেন। ভাষাকে তারা প্রাধান্য দিয়েছিলেন, তাদের ভাষা ইংরেজি ভাষা এবং ভারতীয় সহ আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলি নিজস্ব ভাষা শিক্ষা ব্যবস্থাকে তারা হেয় জ্ঞান করেছিল, অর্থাৎ নিম্নমানের এমন ধরনের প্রচারকে সামনে এনেছিল। পাঠক সমাজ এটা মনে রাখবে যে ভারতবর্ষের শিক্ষা মধ্য দিয়ে তাদের মনে হয়েছিল যে ভারতীয় জনগণের জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন হবে না। এই জাতীয় অভিযোগ তারা এনেছিল। ফলে ইংরেজি কেন্দ্রিক শিক্ষা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে
ছড়িয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছিল। বিভিন্ন ধরনের ভাষার পরিবর্তে ইংরেজি ভাষাকে একটা বিশেষ মর্যাদা দেওয়ার উদ্যোগ তৈরি হয়েছিল। ফলে সব মিলিয়ে যেটা দেখা, সেটা হচ্ছে শিক্ষা ও ভাষা পরিবর্তনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং আমরা এই প্রবণতা আরো লক্ষ্য করি খেলাধুলার মধ্যে। একটা সময় ছিল এমন কিছু খেলাধুলা আমাদের গ্রাম শহরের শিশুরা প্রতিদিন তাদের শিক্ষা অর্জনের পাশাপাশি সেই সমস্ত খেলাধুলাকে লালন করে এসেছিল, তা আজ হারিয়ে যেতে বসেছে। ফুটবল খেলা ভারতবর্ষে ইংরেজদের হাত ধরেই এসেছিল। এ বিষয়ে আপনারা কৌশিক চট্টোপাধ্যায় খেলা যখন ইতিহাস নামক গ্রন্থের মধ্যে বিস্তৃত আলোচনা এবং গবেষণা লক্ষ্য প্রাচীন কাল থেকে ভারতবর্ষ বা প্রাচ্য দেশে বিভিন্ন অংশের প্রচলিত দেশীয় খেলাধুলা, যেমন কানামাছি, এবং দৌড় প্রতিযোগিতা, যা এখনো কিছুটা পরিমাণে দৌড় প্রতিযোগিতা মতো খেলাগুলি টিকে আছে, তবে কানামাছি এই সমস্ত খেলাধুলাগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে। ডাংগুটি, তার পরিবর্তে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিস, এই রকম ইউরোপীয় আমদানি করা সংস্কৃতি এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলিকে আচ্ছন্ন করেছে। স্বাভাবিকভাবে আমরা মিশনারিদের উদ্যোগ উপলব্ধি করলাম। তারা খ্রিস্টান ধর্মীয় ঐতিহ্যকে কিভাবে চাপিয়ে দিয়েছিল, পাশাপাশি শিক্ষা ও ভাষা প্রামাণ্যতা জনগণের সামনে যেভাবে প্রচার করা হয়েছিল এবং প্রসার ঘটানো হয়েছিল, অর্থাৎ সরকারি প্রশাসনের সর্বস্তরে ইংরেজি ভাষাকে মান্যতা দেওয়া, ফলে দেশীয় ভাষা শিক্ষা সম্পর্কে উৎসাহের অভাব সাম্রাজ্যবাদী শক্তিগুলো চালিয়ে দিয়েছে। এমনকি প্রতিনিয়ত ইউরোপীয় সংস্কৃতিকে শ্রেষ্ঠত্বের জায়গায় এনে
প্রচার করাও হয়েছিল বিভিন্ন ব্রডকাস্টিং মাধ্যম, বিজ্ঞাপন, নির্দিষ্ট ভাষার ব্যবহার, এই ধরনের সাম্রাজ্যবাদের প্রতি মানুষকে আচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আদতে এর অন্তরালে লুকিয়ে ছিল অর্থনৈতিক স্বার্থ। ফলে শিল্প বিপ্লব হওয়ার ইউরোপের প্রতিটি রাষ্ট্রের অর্থনৈতিক চাহিদাকে সামনে রেখে নূতন করে 1870 এর পরবর্তী পর্বে এক ধরনের সাম্রাজ্যবাদ এর হাতছানি পৃথিবীতে তৈরি করা হয়েছিল। খেলাধুলা ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রাচীন ভারতীয় যে সমস্ত খেলাধুলার সামগ্রী বা ধরন সেগুলোকে বর্জন করে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিস এর মতো খেলাগুলোকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাচীন রীতিনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে অবহেলা করা হয়েছে। ফলে জনগণ তার প্রতি আকৃষ্ট হয়েছিল। ফলে পরোক্ষে কিন্তু সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের অন্তরালে অর্থনৈতিক স্বার্থ কাজ করেছিল। আবার যদি আপনারা নেশা সামগ্রী, আমি পার্টিকুলারলি মাদক দ্রব্যের বিষয়ে বলতে চাই, সেক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি? আমরা লক্ষ্য করি যে আফিম একটা সময় বিভিন্ন চিকিৎসার প্রয়োজনে ঔষধি হিসেবে ব্যবহার করানো হতো। তাকে একটা পর্বে ইউরোপীয়দের হাত ধরে চীন দেশ এর ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য। জনগণকে আফিমের নেশায় আচ্ছন্ন করা হয়েছে। ফলে একটা সময় সেখানকার সাম্রাজ্যবাদী তৎপরতার অন্তরালে এই ব্যাড কালচার বা অপসংস্কৃতি ভীষণভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। চীন দেশের ক্ষেত্রে ক্যান্টনের কমিশনার লিন সে সু যখন একটা বিরাট পদক্ষেপ স্বরূপ বা কঠিনতম পদক্ষেপ স্বরূপ আফিমের বাক্স পুড়িয়ে দিয়েছিল বা সমুদ্রের জলে নিক্ষেপ করে দিয়েছিল, তার প্রতিক্রিয়া হিসেবেই কিন্তু আফিম যুদ্ধের সূচনা হয় এবং প্রথম আফিম যুদ্ধে ইংরেজরা জয়ী হয় এবং তারপর চীন দেশে 1840 পরবর্তী পর্বে সাম্রাজ্যবাদের আগ্রাসী রূপ দেখতে পাওয়া।
এই একই ধরনের প্রবণতা আমরা মদ তৈরির ক্ষেত্রে লক্ষ্য করেছি এবং মদের নেশা, অ্যালকোহল এর নেশা পৃথিবীর বিভিন্ন অংশে প্রচার করা হয়েছিল এবং তা সচেতনভাবে সামনে রাখা হয়েছিল। গাঁজা, মতো প্রাচীন বা মধ্যযুগীয় নেশার সামগ্রীগুলো ক্রমে পিছিয়ে পড়েছে। ফলে নেশার ধরনগত পরিবর্তন কালচারাল সাম্রাজ্যবাদের অঙ্গ হয়ে উঠেছিল। অর্থাৎ কোথায় যেন আমরা সাংস্কৃতিক ভাবনা চিন্তা, বিশেষ করে ইউরোপীয় সাংস্কৃতিক ভাবনা চিন্তার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। তাদের সাংস্কৃতিক ঐতিহ্য শ্রেষ্ঠ এবং আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার সাংস্কৃতিক ঐতিহ্য দুর্বল এমন প্রবণতা তৈরি হয়েছে। আবার আমরা একইভাবে পেশাগত পরিবর্তনও লক্ষ্য করি। টি.আর. মেটকার তার আইডিওলজিস অফ দি রাজ গ্রন্থে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের ক্ষেত্রে কখনো ইতিহাসকে ব্যবহার করা, কখনো শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করা, মতো বিষয়গুলো কাজ করেছে। এমনকি জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা ইংরেজরা দাবি করে এসেছে। ভারতীয়দের পোশাক, ভারতীয়দের আচরণ, ভারতীয়দের শিক্ষা, ভারতীয়দের সংস্কৃতি এবং ইতিহাসকে কাজে লাগিয়ে তারা দ্বিধাবোধ করেনি, নিজেদের সাম্রাজ্যবাদী লালসাকে প্রতিষ্ঠিত করে। ফলে তারা দাবি করেছিল তারা সভ্যতার আলো ছড়াতে এসেছে ভারতবর্ষ থেকে আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন অংশে। তারা দাবি করে এসেছিল তারা সেই আর্য জাতি বংশধর যারা একটা সময় ভারতীয় দাবি সংস্কৃতির মানুষকে শাসন করেছিল এবং সভ্য করে তুলেছিল। তারা ঐতিহাসিক বা ইতিহাসগত দিক থেকে
কখনো বা জাতির শ্রেষ্ঠত্বের দিক থেকে ভারতবর্ষকে আক্রমণ করেছিল। তাদের সভ্যতা, তাদের শিক্ষা, তাদের ভাষা, সব বিষয়গুলো তাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছিল। একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমাদের এটা অনুধাবন করতে হবে, সাম্রাজ্যবাদের অন্তরালে কখনো বা রাজনৈতিক ভূমিকেন্দ্রিক আধিপত্যবাদ কাজ করে, কখনো বা অর্থনৈতিক দিকগুলো অতি সক্রিয়তার সাথে দেখা দিয়েছিল। কিন্তু কালচারাল সাংস্কৃতিক আধিপত্যবাদ আদতে অর্থনৈতিক সাম্রাজ্যবাদেরই একটা নতুন দিক। বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু ইউরোপীয় পণ্য সামগ্রীকে আকর্ষণীয় করে এক ব্যাপক মুনাফা শিল্প উৎপাদনকারীরা ইউরোপীয় রাষ্ট্রশক্তির সাহায্যে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। এমনকি পেশা ধরনগত দিকও ক্রমে পাল্টে যেতে শুরু করেছিল। দৈনন্দিন জীবনযাত্রায় নানান ধরনের অপসংস্কৃতি ব্রিটিশদের হাত ধরে ভারতবর্ষের মানুষরা অভ্যস্ত হয়ে উঠেছে। ফলে সবের অন্তরালে কিন্তু সেই কারখানাজাত শিল্প সামগ্রী বিক্রি, বাজার গড়ে তোলার উদ্যোগী কার্যকরী ভূমিকা নিয়েছে। আমার পরবর্তী আলোচনা বিশ্বযুদ্ধ এবং যুদ্ধের ক্ষেত্রে ভাবাদর্শগত দিক। 1914 থেকে 1918 এই সময় ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। আবার 1939 থেকে 1944 মাত্র 20 বছরের ব্যবধানের মধ্যে বিশ্ব আবার একটা উপহার পেয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধের কারণ যদি আমরা উপলব্ধি করার চেষ্টা করি, তা হলো ইউরোপীয় রাষ্ট্রগুলির শিল্পজাত দ্রব্যের বাজার অনুসন্ধান। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে 1907 সালের মধ্যে ইউরোপ দুটো ভিন্ন ভাবাদর্শে নিরিখে বিভাজিত হয়ে পড়েছিল। একদিকে গণতান্ত্রিক ধনতন্ত্র বা উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অন্যদিকে সমাজতান্ত্রিক
ভাবাদর্শ ক্রমে কার্যকরী হয়ে উঠছিল এবং হিটলারের কথাই বলুন, মুসোলিনির কথাই বলুন, বা তাদের পূর্বে জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল পলিটিক নীতির কথাই বলুন, সব ক্ষেত্রে ভাবাদর্শগত দিক অনেকটা কাজ করেছিল এবং ইউরোপ মেরু বিভাজিত হয়ে পড়েছিল। যুদ্ধের ক্ষেত্রে ভাবাদর্শ কার্যকরী ভূমিকা পালন করেছিল। প্রথম বিশ্বযুদ্ধে আপনি শিবির বিভাজন গুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন উদার গণতান্ত্রিক গণতন্ত্র বনাম আগ্রাসী একনায়কত্বে শিবির বিভাজন যুদ্ধের মূল কারণ ছিল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব উদার গণতন্ত্র বা ধনতান্ত্রিক অর্থনীতির সঙ্গে সমাজতান্ত্রিক অর্থনীতির এক সমন্বয় তৈরি হয়েছিল। অন্যদিকে ডানপন্থী একচেটিয়া আধিপত্যবাদ এর মধ্যেকার সংঘাত। ফলে একটা সময় যে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের ভাবাদর্শগত লড়াই এবং সংঘাত প্রথম বিশ্বযুদ্ধ ডেকে এনেছিল, আবার প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি শেষে গণতন্ত্র, ধনতান্ত্রিক উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রের বিরুদ্ধে ডানপন্থী একনায়কত্বের লড়াই শুরু হয়েছে। হিটলার, বেনিটো মুসোলিনির মধ্যেকার এক আতা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়েছিল। অন্যদিকে ফ্রান্স, ইংল্যান্ড এবং রাশিয়ার সমাজতান্ত্রিক মতাদর্শ একত্রিতভাবে লড়াই করেছিল ডানপন্থী একনায়কত্বের বিরুদ্ধে। ফলে সমাজতন্ত্র এবং ধনতন্ত্র শুধুমাত্র গণতন্ত্র বাঁচাতে পরস্পরের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল এবং কার্যত তা সফল হয়েছিল। পাঠক সমাজকে আমি বলতে চাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও কিন্তু এই ভাবাদর্শগত দিকই কার্যকরী ভূমিকা নিয়েছিল, যার অন্তরালে সাম্রাজ্যবাদ এবং শিল্প উন্নয়নের মতো ঔপনিবেশিক স্বার্থগুলো, যা
বাজার দখলের রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে। আমার পরবর্তী আলোচনার বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ শব্দটি খুব পুরনো নয়, তবে ইউরোপের ইতিহাস লক্ষ্য করলে যুদ্ধ কখনো শান্তি, কিছু সময়ের জন্য শান্তি, এমনটা লক্ষ্য করা যায়। মজার বিষয় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে পুনরায় একটা ভাবাদর্শগত লড়াই ঠান্ডা যুদ্ধের পরিবেশ রচনা করেছে। একদিকে ছিল ধনতান্ত্রিক গণতন্ত্র, অন্যদিকে ছিল সাম্যবাদী গণতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে উঠেছিল এই জাতীয় ধনতান্ত্রিক গণতন্ত্রের রক্ষাকর্তা। অন্যদিকে সোভিয়েত রাশিয়া যা বিশ্বের দুই সুপার পাওয়ারের একটা অন্যতম শক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে উঠে এসেছিল। সে চেয়েছিল ইউরোপে, বিশেষ করে পূর্ব ইউরোপে এক বিস্তীর্ণ অংশে সমাজতান্ত্রিক অর্থনীতির প্রসার ঘটাতে। ফলে স্বাভাবিকভাবে ধনতান্ত্রিক অর্থনীতি এবং সমাজতান্ত্রিক সাম্যবাদী অর্থনীতির মধ্যে সংঘাত হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট চেয়েছিলেন বিশ্ব ব্যবস্থাকে ধনতন্ত্রের মধ্যে নিমজ্জিত করতে। অন্যদিকে রাশিয়ার শাসক স্ট্যালিন বলশেভিক বিপ্লবের সাফল্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সমগ্র মানব সমাজের। ফলে এই দিক দিয়ে বিশ্ববাসীর সামনে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া দুই সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কমিনফর্ম গঠন, মার্শাল প্ল্যান ইত্যাদির মাধ্যমে ঠান্ডা যুদ্ধের পরিবেশ ক্রমে একটা বিশেষ আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। ফলে সেই দিক দিয়ে বিবেচনা করলে সমগ্র বিশ্ব প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে ভেতরে ভেতরে এক যুদ্ধের
খেলা লক্ষ্য করেছিল, যেটাকে কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ বলা হচ্ছে। আমরা বলতে চাই ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় তার পাঠকদের সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর দিক এবং তার উদ্ভব এবং তার বিকাশ ক্রমে যে পৃথিবীকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিল, আর এই সাম্রাজ্যবাদী প্রবণতার অন্তরালে ইউরোপের শিল্প বিপ্লব ও শিল্প সামগ্রী বিক্রির জন্য বাজার যে বেশি প্রয়োজন এবং যেখান থেকে ইউরোপের সীমিত বাজারকে টপকে বা ছাড়িয়ে তারা এশিয়া, আফ্রিকা মতো মহাদেশের ভূখণ্ডে পাড়ি দিয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করি বিশ্বযুদ্ধের পরিবেশ ক্রমেই সুস্পষ্ট হয়ে উঠছে। সময়ের স্বল্পতা আমাকে অনেক বিষয়ের আলোচনায় কিছুটা সংকুচিত করতে বাধ্য করেছে। আপনারা পাঠ একক 2 স্টাডি মেটেরিয়ালস এর মাধ্যমে ভালো করে চর্চা করবেন। এই বিষয় সম্পর্কে আপনাদের চিন্তা চেতনা অনেক বেশি প্রসারিত হবে এবং ক্রমে আমরা সাম্রাজ্যবাদের ভয়ানকতম দিক, তার বিকাশ, তার বিস্তার সব উপলব্ধি করতে সক্ষম হব। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত পাঠক সমাজকে BHIC 114 হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 2 মধ্য দিয়ে সেই শিক্ষাই প্রদান করতে চাই। ধন্যবাদ।